নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে ইতিহাসের মডেল সেট 1-এর কোশ্চেন আনসারগুলো সলভেশন করব। তো তার আগে বলে দিই যে তোমাদের যে আগের কোশ্চেন নাম্বার ছিল, অর্থাৎ 15, 25, 70, সেটা পরিবর্তিত হয়ে 30, 50, 70 হয়ে গেছে। তো সেই অনুসারে দেখো একটা কোশ্চেন এর নম্বর বিভাজন দেয়া আছে, তো সেটা তোমরা দেখে নাও। তো এবার চলে আসছি একের একে। হিজরি সাল গণনা শুরু হয় অপশান এ হজরতের তায়েফ গমন থেকে, অপশান বি হজরতের মদিনা গমন থেকে, অপশান সি হজরতের কাবা গৃহে প্রবেশ থেকে, অপশান ডি হজরতের মক্কা গমন থেকে। সঠিকটা হবে অপশান ডি, হজরতের মক্কা গমন থেকে। একের দুই, করতোয়া ও ভাগীরথী নদীর মাঝের এলাকাটি ছিল অপশান এ বঙ্গ, অপশান বি বঙ্গাল, অপশান সি বরেন্দ্র, অপশান ডি গৌড়। সঠিকটা হবে অপশান সি বরেন্দ্র। তারপর একের তিন, শশাঙ্কের মৃত্যুর পর কর্ণ সুবর্ণ দখল করেছিলেন অপশান এ হর্ষবর্ধন, অপশান বি ভাস্কর বর্মা, অপশান সি গোপাল, অপশান ডি কেউই নয়। সঠিকটা হবে অপশান বি ভাস্কর বর্মা। তারপর একের চার, বাংলায় সেন শাসনের অবসান ঘটেছিল অপশান এ তুর্কি আক্রমণে, অপশান বি খলজি আক্রমণে, অপশান সি সৈয়দদের আক্রমণে, অপশান ডি লোদিদের আক্রমণে। সঠিকটা হবে অপশান এ তুর্কি আক্রমণে। তারপর একের পাঁচ, মেঘনা নদীর পূর্ব দিকের এলাকাকে বলা হতো অপশান এ হরিকেল, অপশান বি সমতট, অপশান সি বঙ্গাল, অপশান ডি বঙ্গ। সঠিকটা হবে অপশান বি সমতট। তারপর একের ছয়, সেন যুগে লক্ষণ সেনের রাজসভায় জয়দেব ছিলেন একজন অপশান এ সাহিত্যিক, অপশান বি শিল্পী, অপশান সি জ্যোতির্বিদ, অপশান ডি বিজ্ঞানী। সঠিকটা হবে অপশান এ সাহিত্যিক। একের সাত, ইসলামীয় সংস্কৃতি ভারতবর্ষে আসার ফলে লাভ হয়েছিল অপশান এ হিন্দু সংস্কৃতির, অপশান বি ইসলামীয় সংস্কৃতির, অপশান সি উভয় সংস্কৃতির, অপশান ডি কোনোটাই নয়। সঠিকটা হবে অপশান ডি কোনোটাই নয়। এক, কে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন? উত্তরটা হবে আচার্য হরপ্রসাদ শাস্ত্রী। তারপর হবে দুয়ের দুই, নাড়ু কি? চোল রাজ্যের কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত পরিষদকে নাড়ু বলা হয়। তারপর দুয়ের তিন, সত্য ও মিথ্যা লেখো। পাল আমলের তুলনায় সেন আমলে বর্ণ ব্যবস্থা কঠোর ছিল, এটা হবে সত্য। আর দুয়ের চার, সত্য বা মিথ্যা লেখো। লুইপাদ ছিলেন একজন বৌদ্ধ সিদ্ধাচার্য, এটা হবে সত্য। তারপর স্তম্ভ মেলাও। ক স্তম্ভে একে বলেছে প্রথম খলিফা, দুয়ে বলেছে বুদ্ধের অবতার, তিনে বলেছে ধর্মের প্রবর্তক, চারে বলেছে গঙ্গায় কণ্ড চোল, এতে বলেছে হজরত মোহাম্মদ, বিতে বলেছে রাজেন্দ্র চোল, সিতে বলেছে অতীশ দীপঙ্কর, ডিতে বলেছে আবু বকর। তাহলে একেরটা ডি, দুয়েরটা সি, তিনেরটা এ, চারেরটা বি হবে। তারপর চারের এক, মিনিয়েচার কি? একাদশ দ্বাদশ শতকের আগে আঁকা কোনো ছবি আজ আর পাওয়া যায় না। যে ছবিগুলো পাওয়া গেছে সেগুলো বৌদ্ধ ধর্মের পাণ্ডুলিপি অলঙ্করণ করার জন্য আঁকা হয়েছিল। এই ছবিগুলি আকারে ছোট, কিন্তু এগুলি পরে অনুচিত্রের মিনিয়েচারের মতো সূক্ষ্ম রেখাময় নয়, বরং এগুলির সঙ্গে প্রাচীরগাত্রে আঁকা ছবির মিল আছে। এর একের অথবা, পাল আমলের বৌদ্ধ স্তূপগুলি দেখতে কেমন ছিল? প্রাচীন ভারতে বৌদ্ধ বিনোদের মধ্যে স্তূপ নির্মাণের রীতি ছিল। বিশেষ করে বৌদ্ধরা বহু স্তূপ তৈরি করেছিল। এগুলি প্রথমে দেখতে ছিল গোলাকার, পরে অনেকটা মোচার খোলার মতো শঙ্কু আকৃতির হয়ে পড়ে। চারের দুই, ব্রহ্মদেহ কি? এই প্রশ্নের জন্য উত্তরটা লিখলে হবে, রাজা কোনো জমি এক বা একাধিক ব্রাহ্মণকে দান করলে ওই জমিকে ব্রহ্মদেহ সম্পত্তি বলা হয়। পাঁচে প্রথমটা বলেছে টিকা লেখো, বিক্রমশীল মহাবিহার। পাল সম্রাট ধর্মপাল খ্রিস্টীয় অষ্টম শতকে মগধের উত্তরভাগে গঙ্গার তীরে আধুনিক ভাগলপুর শহরের কাছে বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী 500 বছর এটি টিকে ছিল। এই মহাবিহারে বৌদ্ধ ধর্মচর্যা এবং শিক্ষার জন্য 100-র বেশি আচার্য ছিলেন। সেখানে পড়াশোনার জন্য ছাত্ররা আসত। এখানে ব্যাকরণ, তর্কশাস্ত্র, দর্শন ইত্যাদি বিষয় পড়ানো হতো। সর্বোচ্চ 3000 ছাত্র এখানে পড়তো এবং বিনা খরচে তাদের শিক্ষার ব্যবস্থা ছিল। এখানেও প্রবেশিকা পরীক্ষা দিয়ে ছাত্রদের ভর্তি হতে হতো। শিক্ষা শেষে তাদের উপাধি প্রদান করা হতো। বিক্রমশীল ছিল বজ্রযান বৌদ্ধ মতচর্চার একটা বড় কেন্দ্র। এর গ্রন্থাগারে ছিল বহু মূল্যবান পাণ্ডুলিপি। দীপঙ্কর সিজ্ঞান অতীশ ছিলেন এই মহাবিহারের অন্যতম একজন মহাচার্য। এই মহাবিহারকেও ত্রয়োদশ শতকে তুর্কি অভিযানকারীরা ধ্বংস করেছিল।
প্রাচ্যের অথবা টিকালেখ নালন্দা বৌদ্ধবিহার। সম্ভবত গুপ্ত সম্রাটদের আমলে খ্রিস্টীয় ৫ম শতকে আজকের বিহার রাজ্যে নালন্দা বৌদ্ধবিহার তৈরি হয়েছিল। কালে কালে সমগ্র এশিয়ায় নালন্দার শিক্ষা দীক্ষার খ্যাতি ছড়িয়ে পড়ে। হর্ষবর্ধন এবং পাল রাজাদের আমলে নালন্দা শাসকদের সাহায্য পেয়েছিল। স্থানীয় রাজা এবং জমির মালিকরা তো বটেই, এমনকি সুদূর সুমাত্রা দ্বীপের শাসকও এই মহাবিহারের জন্য সম্পদ দান করেছেন। তা থেকে ছাত্রদের বিনা পয়সায় খাবার, জামাকাপড়, শয্যাদ্রব্য এবং ওষুধপত্র দেয়া হতো। সুদূর তিব্বত, চীন, কোরিয়া এবং মঙ্গোলিয়া থেকে ছাত্ররা এখানে আসতো পড়াশোনার জন্য। তার মধ্যে চীন দেশের ছাত্রদের শিক্ষাদানের জন্য বিশেষ তহবিলের বন্দোবস্ত হয়েছিল। হিউয়েন সাং খ্রিস্টীয় ৭ম শতকে এই বিহারে শিক্ষালাভ করেছেন। কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ছাত্ররা এখানে পড়ার সুযোগ পেত। নালন্দার সমৃদ্ধির যুগে ১০,০০০ জন আবাসিক ভিক্ষু এখানে থাকত। তার মধ্যে ১৫০০ জন ছিল শিক্ষক এবং ৮,৫০০ জন ছিল ছাত্র। ত্রয়োদশ শতক পর্যন্ত এর খ্যাতি বজায় ছিল। ওই শতকে তুর্কি অভিযানকারীরা বিহার অঞ্চল আক্রমণ করে এই মহাবিহারের ব্যাপক ক্ষতি করেছিল। ১ ভারতের সামন্ত ব্যবস্থার সংক্ষিপ্ত ধারণা দাও। ভূমিকা। প্রাচীন ভারতের সামন্ততন্ত্রের অস্তিত্ব নিয়ে বিতর্ক রয়েছে। যে ব্যবস্থা সমাজের উচ্চ পদে অধিষ্ঠিত রাজা থেকে শুরু করে সমাজের সর্বনিম্ন স্তরে অবস্থিত ভূমিদাস পর্যন্ত সকলেই জমির মালিকানাকে কেন্দ্র করে এক আর্থসামাজিক সম্পর্কে আবদ্ধ হয়, তাকে সামন্ত প্রথা বলে। দামোদর ধর্মানন্দ গোস্বামী বলেছেন, রাষ্ট্র প্রদত্ত ভূমি ও কর্মচারীদের অর্জিত অধিকারের ওপর ভিত্তি করে যে প্রথার বিকাশ ঘটে তা হল সামন্ত প্রথা। রামশরণ শর্মা, দ্বিজেন্দ্রনারায়ণ ঝা প্রমুখের মতে তাম্রশাসন জারিত উদ্ভূত প্রথাই পরবর্তী সময়ে সামন্ত প্রথা হিসাবে পরিচিত হয়। সামন্ততান্ত্রিক ব্যবস্থা উদ্ভব। প্রথমে রাজা এবং ধনী ব্যক্তিরা জমি ক্রয় করে মনোনীত ধর্মস্থান বা ব্যক্তিকে দান করলে ক্রমে দান গ্রহীতারা ওই জমির ওপর আইন শৃঙ্খলা রক্ষার অধিকার পায়। জমির প্রাপক নিজে চাষ না করে কৃষকের সাহায্যে কৃষিকাজ শুরু করলে সৃষ্টি হয় মধ্যস্বত্বভোগী ভূস্বামী শ্রেণী। এইভাবে সামন্ততন্ত্রের উদ্ভব ঘটে। বিভিন্ন পর্যায়ে রামশরণ শর্মা ভারতীয় সামন্ততন্ত্রের বিকাশকালকে ৩টি পর্যায়ে বিভক্ত করেছেন। তিনি বলেছেন, প্রথম পর্যায়ে থেকে ৬০০ খ্রিস্টাব্দ সামন্ত প্রথার উন্মেষ ঘটে। দ্বিতীয় পর্যায়ে ৬০০ থেকে ৯০০ খ্রিস্টাব্দ সামন্ত প্রথার ভিত্তি আগের তুলনায় আরও দৃঢ় হয়। আর তৃতীয় পর্যায়ে ৯০০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ ভারতের সামন্ত প্রথার চূড়ান্ত বিকাশ ঘটে। তারপর সামন্ত প্রভুদের আবির্ভাবকাল ও স্থানসমূহ। ভারতের বিভিন্ন স্থানে প্রাপ্ত লেখা থেকে জানা যায় যে মধ্যভূমাধিকারী শ্রেণীর প্রথম সূচনা হয়েছিল অনুন্নত উপজাতির অঞ্চলগুলোতে। খ্রিস্টীয় ২য় শতকে মহারাষ্ট্রে, ৪র্থ ও ৫ম শতকে মধ্য ভারতে, এরপর ক্রমে ক্রমে বাংলায়, উড়িষ্যায়, আসামে এবং দাক্ষিণাত্যের কেরালায় সামন্ত প্রভুদের আবির্ভাব ঘটে। সামন্ত ব্যবস্থার বৈশিষ্ট্য। সামন্ত প্রথার 3টি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল জমি ভিত্তিক প্রথা। সামন্ত প্রথা গড়ে উঠেছিল জমির ওপর ভিত্তি করে। এই প্রথায় জমির মালিক হিসাবে সবার ওপরে রাজা, তারপর সামন্ত শ্রেণী, ছোট জমিদার ও কৃষক শ্রেণী ক্রমানুযায়ী আবদ্ধ থাকত। রাজা, জমির মালিক, সামন্ত শ্রেণী, ছোট জমিদার, কৃষক। মধ্যস্বত্বভোগী শ্রেণীর উদ্ভব। সামন্ত প্রথার প্রধান সামন্তের কাছ থেকে আনুগত্যের বিনিময়ে তারা অধীনস্থ সামন্তরা ভূমি বন্দোবস্ত আবদ্ধ হলে উদ্ভব ঘটে মধ্যস্বত্বভোগী শ্রেণীর। তারপর ৩ নম্বরে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। সামন্তপ্রভু রাজা জমি এবং রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা কিছু সামন্তের মধ্যে ভাগ করে দেন। সেই সামন্তরা আবার কিছু ক্ষুদ্র সামন্তের মধ্যে জমি ও ক্ষমতা ভাগ করে দেন। ৫-২ শশাঙ্কের কৃতিত্বের পরিচয় দাও। সূচনা। গুপ্ত রাজা মহাসেনগুপ্তের অধীনে সামান্য একজন সামন্ত কর্মচারী হিসাবে শশাঙ্ক, যার ভালো নাম ছিল নরেন্দ্রাদিত্য, জীবন শুরু করেন। পরবর্তীকালে তিনি বঙ্গে গৌড় নামে এক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। শশাঙ্কের কৃতিত্ব। শশাঙ্ক সমগ্র গৌড় দেশে আধিপত্য বিস্তার করেছিলেন। তিনি দণ্ডভুক্তি, উৎকল ও কঙ্গোদ রাজ্য
অর্থাৎ গঞ্জাম জেলা অধিকার করেছিলেন। তিনি মগধ বুদ্ধগয়া অঞ্চলও রাজ্যভুক্ত করেন। তার রাজ্যসীমা উত্তর পশ্চিমে বারাণসী পর্যন্ত বিস্তৃত ছিল। 2 নম্বরে রাষ্ট্রীয় ঐক্য ও সংহতি স্থাপন। শশাঙ্কই প্রথম বাংলার রাষ্ট্রীয় ঐক্য ও সংহতি স্থাপন করে বাংলার সাম্রাজ্যের বিস্তার ঘটান। তার এই রাজ্যজয় নীতি অনুসরণ করেই পরবর্তীকালে পাল রাজারা এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলতে পেরেছিলেন। আর্যাবর্তে বাঙালি সাম্রাজ্য প্রতিষ্ঠা। প্রথম স্বাধীন ও সার্বভৌম গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন শশাঙ্ক। তিনি উত্তর ভারতেও আংশিক আধিপত্য বিস্তার করেন। গৌড়তন্ত্র। শশাঙ্কের গৌড়ে গড়ে ওঠা আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থা গৌড়তন্ত্র নামে পরিচিত। শশাঙ্কের গড়া গৌড়ের রাজতন্ত্র বিষয়ে ডক্টর নিহাররঞ্জন রায় বলেছেন, এই রাজতন্ত্র আসলে গৌড়তন্ত্র। মূল্যায়ন। বস্তুত শশাঙ্কের কৃতিত্বের জন্যই বাংলা এক অখণ্ড ও স্বাধীন রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করতে পেরেছিল। 5-3 পাল যুগের সঙ্গে সেন যুগের পার্থক্য লেখো। আপনার বিষয় পাল শাসন, সেন শাসন। শাসনের সময়কাল। পাল রাজাদের শাসনকাল ছিল 750 খ্রিস্টাব্দ থেকে প্রায় সুদীর্ঘ 400 বছর। সেন শাসন। পালদের মতো দীর্ঘকাল সেন রাজত্ব স্থায়ী হয়নি। সেন রাজারা 1098 খ্রিস্টাব্দ থেকে 1260 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। রাজত্ব প্রতিষ্ঠার ধরন। শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় ভয়ানক অরাজক অবস্থা চলেছিল। এই অরাজকতার অবসানকল্পে বাংলায় গণ্যমান্য মানুষেরা সামন্ত রাজা গোপালকে বাংলার সিংহাসনে বসান 750 খ্রিস্টাব্দ। বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন রাঢ় বা বর্ধমান অঞ্চলে প্রথম আধিপত্য বিস্তার করেন। তার পুত্র হেমন্ত সেন পাল রাজাদের দুর্বলতার সুযোগে ওই অঞ্চলে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। তারপর প্রজাবিদ্রোহ। দ্বিতীয় মহিপালের রাজত্বকালে কৈবর্ত সম্প্রদায় বিদ্রোহ ঘোষণা করে। এই বিদ্রোহে পাল রাজত্ব টালমাটাল হয়ে পড়ে। সেন রাজাদের রাজত্বকালে এরকম ভয়ঙ্কর কোনো প্রজাবিদ্রোহ ঘটেনি। তারপর 4 নম্বরে ধর্মবিশ্বাস ও বর্ণবিন্যাস। পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক। তাদের সময় বর্ণবিন্যাসের আদর্শ ছিল নমনীয়। সেন রাজারা ছিল ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক। তাদের সময় ব্রাহ্মণ্য বর্ণবিন্যাসের বাড়াবাড়ি ছিল প্রবল। ত্রিশক্তি সংগ্রামে অংশগ্রহণ। রাজা ধর্মপাল ত্রিশক্তি সংগ্রামে অংশগ্রহণ করেন। সেন রাজাদের এই ত্রিশক্তি সংগ্রামে অংশগ্রহণ করেননি। মুদ্রা। পাল আমলে রৌপ্য মুদ্রা প্রচলিত ছিল। সেন রাজাদের রাজত্বকালে রৌপ্য মুদ্রা ছিল না, তাদের প্রধান মুদ্রা ছিল কড়ি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও, যাতে করে এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ এবং অন্যান্য সাজেশনের ফ্রি পিডিএফগুলো কালেকশন করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।